এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2022 যে পরীক্ষা হয়েছিল তার একটি সেটে যে ম্যাথের কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আজকে আমরা সলভ করব। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির উপর। সেই ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। আজকে ক্লাসের প্রথম অঙ্ক বলা হয়েছে, যদি একটি নিয়মিত বহুভুজের একটি বহিঃকোণের মান 40 ডিগ্রি হয় তাহলে নিয়মিত বহুভুজটির বাহুর সংখ্যা কত তা এখানে নির্ণয় করতে বলছে। তাহলে বহুভুজের বহিঃকোণের মান দেওয়া হয় 40 ডিগ্রি। তোমাদের এখান থেকে একটা ফর্মুলা একটা বলে রাখি, কোনো একটা বহুভুজের সুষম বহুভুজ, সেটা কিন্তু মনে রাখি। নিয়মিত মানে না দেওয়া থাকলে সুষম বহুভুজ ব্যাপারটা একই। কোন একটি সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, মানে ভেতরে যে কোণগুলি থাকে সেই কোণগুলির সমষ্টির ফর্মুলা হলো 2 × n-2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি ফর্মুলা, অন্তঃকোণ কোণের সাম বের করার ফর্মুলা হলো এত। মনে করো এটা একটা সুষম বহুভুজ হলো, মনে করো ষড়ভুজ একটা, এর প্রত্যেকটা হয় মনে করো সমান 6টা বাহু। তাহলে এই টাইপের ফিগারের ক্ষেত্রে যে প্রতিটি যে অন্তঃকোণ এদের সমষ্টি যে রয়েছে, সমষ্টি বের করার কোণগুলো টোটাল যে সমষ্টি হবে সেটা বের করার হলো ফর্মুলা হলো এটা 2 × n-2 × 90 ডিগ্রি। আশা করি বোঝা গেল। আর এখান থেকে আরেকটা মনে রাখতে হবে আমাদের, যে একটা সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ, একটা অন্তঃকোণ এবং একটা বহিঃকোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে আমি বলতে পারি কোন একটা সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের বাইরে যে কোণটা সৃষ্টি হয়, মনে করে এই যে একটা ত্রিভুজ, এর ভিতরটা অন্তঃকোণ, এর বাইরে যে কোণটা সেটা হলো বহিঃকোণ। এই টাইপের প্রতিটি বহিঃকোণ প্লাস প্রতিটি অন্তঃকোণ যদি আমরা যোগ করি তাহলে সবসময় আমরা পাবো 180 ডিগ্রি। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এখান থেকে মনে রাখি, কোনো একটা বহুভুজে অন্তঃকোণগুলি সমষ্টি গেলাম, এবং যদি বলে কোনো একটা সুষম বহুভুজের প্রতিটি বাহুর সংখ্যা বের করতে বলতে পারে, এবার এখান থেকে আমি অন্তঃকোণের মান জানা থাকলে সেখান থেকে বাহুর সংখ্যা বের করে দিতে পারি। এই হলো কি ফর্মুলা। আবার যদি আরেকটা ফর্মুলা রয়েছে, কোনো একটা সুষম বহুভুজে যদি বহিঃকোণের মান দেওয়া থাকে, সুষম বহুভুজে বহিঃকোণের মান দেওয়া থাকে, তাহলে যদি বাহুর সংখ্যা নির্ণয় করতে পারে তাহলে ডাইরেক্ট আমরা ফর্মুলাটা ইউজ করব। তাহলে প্রতিটি বহিঃকোণের মান, প্রতিটি বহিঃকোণ উপরে থাকবে 360 ডিগ্রি। তাহলে সুষম বহুভুজের বাহুর সংখ্যা বের করার ফর্মুলা আমরা কি শিখলাম, 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ, এটা একটা ফর্মুলা রয়েছে। আবার কন্ডিশন অনুযায়ী এখান থেকে এন এর মানও বের করতে পারি। যখন যদি অন্তঃকোণের মান দেওয়া থাকে, অন্তঃকোণের সমষ্টি এই ফর্মুলা ইউজ করে বের করে দেবো। এখন যখন মান আমাকে দেওয়া থাকে কোশ্চেনের মধ্যে কন্ডিশন যেইভাবে দেওয়া থাকবে সেই কন্ডিশন আমাকে ফর্মুলা ইউজ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা ইউজ করে, সবার শেষের ফর্মুলা ইউজ করে অঙ্কটা সহজে করতে, যেহেতু বাহুর সংখ্যা আমাকে বের করতে বলেছে, তাহলে আমাদের কি দেওয়া হয়েছে, প্রতিটি বহিঃকোণের মান দেওয়া হচ্ছে, প্রতিটি বহিঃকোণের নেই, তাহলে কি বোঝা যাচ্ছে যে শেষের ফর্মুলা যদি আমি সহজে ব্যবহার করি তাহলে কি এন এর মানটা বের করা সহজ। এইভাবে আমাকে তাড়াতাড়ি কি অঙ্ক করতে পারবো পরীক্ষার সময়। তাহলে সুষম বহুভুজের প্রতি বাহুর সংখ্যা হবে 360 ডিগ্রি, আর প্রতিটি বহিঃকোণের মান কত, 40 ডিগ্রি কে ভাগ করে দিলেই অ্যান্সার। সোজা সাপটা কথা, এটা আমি বলে দিলাম। তাই 9 হবে আমাদের সঠিক উত্তর। সুষম বহুভুজের বাহুর সংখ্যা কত, 9টি। যে বহুভুজটা ছিল তার বাহুর সংখ্যা 9। উল্টাও দিতে পারে, বহিঃকোণের মান দেওয়া থাকতে, বাহুর সংখ্যা দেওয়া থাকতে পারে, বলতে পারি প্রতিটি বহিঃকোণের মান কত, তাহলে বাহুর জায়গায় আমরা 9 বসিয়ে দেবো এসের জায়গায়। এমন করে প্রতিটি বহিঃকোণের মান বের করবো। প্রতিটি বহিঃকোণের মান যদি জানি, আবার সেখান থেকে অন্তঃকোণের মানও আমরা বের করতে পারি। প্রতিটি বহিঃকোণের মান ধরো 60 ডিগ্রি হলো, তাহলে প্রতিটি অন্তঃকোণের মান কত হবে, তার সঙ্গে 120 যোগ করলে 180 ডিগ্রি হয়। 60 প্রতিটি বহিঃকোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রতিটি অন্তঃকোণের মান হবে 120 ডিগ্রি। 180 থেকে 60 বিয়োগ করে দেবো। এই হলো লজিক। নেক্সট অঙ্ক, যদি x² - 4x + 4 = 0 তাহলে এত এর মান কত। তাহলে আমাদের কন্ডিশনে দেওয়া রয়েছে x² - 4x + 4 = 0। এটা একটা হোল স্কয়ারের ফর্মুলা পড়ছে, একে আমি লিখতে পারি x - 2 তার হোল স্কয়ার = 0। তাহলে এখান থেকে আমরা বের করতে হবে, x এর যেহেতু হোল স্কয়ার দুটো ভ্যালু হবে, একটা ভ্যালু 2, দুটো ভ্যালু সেম হবে, 2 আর 2 ক্লিয়ার। তাহলে এখান থেকে x এর মান আমি 2 বসিয়ে দিয়ে आंसर বের করব। তাহলে x এর মান 2, তাহলে x কিউবের জায়গায় 2 বসবে, তাহলে 2 এর কিউব হবে, 2 এর কিউব প্লাস 1/2 এর স্কয়ার, আর দুটো ভ্যালু তো সেম, 1/2 প্লাস 1/4, 2 এর কিউব হলো 8 প্লাস, আর x স্কয়ার ছিল, এটা একটু লিখতে আমি ভুল করছি, 1/x স্কয়ার নয়, x স্কয়ার মানে 2 এর স্কয়ার হবে, তাহলে হবে 4 প্লাস 1/2 প্লাস 1/4। লসাগু করে দাও, লসাগু হবে আমাদের 4। তাহলে 8 4 কত, 12,
8 4 12, তাহলে 4 12 48, একবারে করলাম। 2 দোকানে 4, 2 বসবে, 4 অক্ষে 4, 1 বসবে, তাহলে 48 আর 2 50, আর একে কত 51, তাকে 4 দিয়ে ভাগ, তাহলে 4 অক্ষে 4, 5 থেকে 4 গেলে হয় 11, 4 দোকানে 8, হাতে হলো 3, 4 7 28, 2 20, 4 5 20, তাহলে 12.75 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 4:3 এবং তাদের লসাগু গসাগুর গুণফল দেওয়া হচ্ছে 432, তাই লসাগু গসাগুর অনন্যকের যোগফল কত? তাহলে দুটি সংখ্যা 4:3। এই অঙ্কটা করার জন্য এই ফর্মুলাটা জানতে হবে, সেটা হলো লসাগু গুণন গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু গসাগুর গুণফল যদি 432, তাহলে আমি বলতে পারি সংখ্যা দুটির গুণফলই 432, তাহলে a ইন্টু বি ইজ ইকুয়াল টু 432, 432, তাহলে আমি পেলাম দুটি সংখ্যার গুণফলের মান 432। তাহলে আমরা দুটো সংখ্যার অনুপাত তো জানি 4:, তাহলে একটা সংখ্যা আমি বলতে পারি 4x, তাহলে অপর সংখ্যা হবে আমাদের 3x। অনুপাতকে উঠাতে গেলে কিছু x বা কিছু দিয়ে গুণ করতে হয়, এই জন্য গুণ করলাম 432। এবার কাটাকাটি করে 3 4 12, 12 দিয়ে একবারে কাটাকাটি, 3 12 36, 43 থেকে 36 গেলে 7 72, 6 12 72, তাহলে x স্কয়ার ইকুয়াল টু আমরা পেলাম 36, তাহলে x এর মান হবে 6, বর্গমূল করতে হবে, প্লাস মানটা আমরা নেব, তাহলে x এর মান তো পেয়ে গেলাম, তাহলে সংখ্যাগুলো বের করতে হবে, তাহলে একটি সংখ্যা আমাদের কত হবে 4x, 4 6 24, অপর সংখ্যা হবে আমাদের 3x, তাহলে 3 6 18, দুটো সংখ্যাও আমরা পেয়ে গেলাম, কিন্তু কন্ডিশন দুটো সংখ্যা বের করতে বলেনি, আমাদের বলছে লসাগু গসাগুর অনন্যকের যোগফল। তাহলে এদের লসাগু গসাগু কত হবে? 24 আর 18 লসাগু করে দাও, লসাগু মানে এলসিএম, 24 18 লসাগু করলে আমরা পাবো 72, আর 24 18 গসাগু করলে আমরা কি পাবো? 6 দিয়ে সবচেয়ে বড় সংখ্যা দিয়ে দুটোকে ভাগ যায়, যেটা সেটাই হবে গসাগু, মানে 6 দিয়ে দুটোকে ভাগ যায়, সবচেয়ে বড় সংখ্যা 6, 4 6 24, 3 6 18, 6। লসাগুর মান পেয়ে গেলাম এবং গসাগুর মান পেয়ে গেলাম, এবং কি বলছে লসাগু গসাগুর অনন্যকের যোগফল। অনন্যক মানে কি, যা থাকবে তাকে উল্টে দাও, তাহলে 72 এর অনন্যক কত? 1/72। গসাগু 6 এর অনন্যক মানে 1/6। এখন এই দুটোর আমাকে যোগফল বের করতে হবে, এই হলো অঙ্ক। তাহলে 1/6 প্লাস 1/72, তাহলে লসাগু যদি করি তাহলে আমাদের 72 আসবে, 6 12 72, 72 কে 72, তার মানে 13/72 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, 36,000 টাকার চক্রবৃদ্ধি সুদের নির্দিষ্ট জমা রাখলে বার্ষিক চক্রবৃদ্ধিতে 6 বছরে পরিমাণ 80টি 3 গুণ হয়। চক্রবৃদ্ধি সুদের 21 হারে মানে রেট অফ ইন্টারেস্টটা ফিক্স দুই কন্ডিশনের ক্ষেত্রেই, তবে বলছি 18 বছরে এই টাকার পরিমাণটা কত দাঁড়াবে সেটাই আমাকে বের করতে বলছি সুদে আসলে। তাহলে এইটা করার জন্য একটা কনসেপ্ট তোমাদের বলে রাখি, মনে করো তোমাকে আমরা এই টাইপের অঙ্ক করেছো যে কোনো একটা টাকা রয়েছে প্রিন্সিপাল, সেই টাকাটা মানে পি টাকা আমরা ইনভেস্ট করা হলো, সেই টাকাটা 6 বছরে কয় গুণ হলো? 3 গুণ মানে 3p। এখন সেই চক্রবৃদ্ধি সুদের হারেই সেই টাকাটা 18 বছরে কত গুণ হবে সেটা আমরা বের করে যদি পারি, সেটার মান বের করতে, তাহলেই আমরা এখান থেকে বের করতে পারবো টাকার অ্যামাউন্টটা কত হবে। প্রথমে আগে বের করে নেবো যে 18 বছর টাকাটা কত গুণ হবে, তারপর সেই গুণটা যদি আমরা বের করি, সেই গুণ দিয়ে আমাদের প্রিন্সিপাল জানা যায়, গুণ করলেই বেরিয়ে যাবে যে কতটা অ্যামাউন্টে পরিণত। তার মানে পরীক্ষায় কিন্তু আমাদের বেসিক্যালি অঙ্ক থাকে কোনো একটা অ্যামাউন্ট 6 বছরে এত গুণ হয়, তাহলে কত 18 বছরে কত গুণ হবে, অথবা এত গুণ হতে কত বছর লাগবে, এই টাইপের অঙ্ক দেয়, কিন্তু এটা একটু ঘুরিয়ে দিয়েছে। এটাই এই টাইপের যখন অঙ্ক করব তখন আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, x⁴ ইকুয়াল টু y⁴ n1 আর n2 মানে গুণ, n1 n2 মানে ইয়ার, আর x1 আর x আর y মানে হলো গুণ। তাহলে প্রথমে কথা বলছে 3 গুণ, মানে x এর জায়গায় আমি বসাবো 3, কত বছরে? 6 বছর, তাহলে মানে n1 এর জায়গায় বসবে 6, আশা করি বোঝা গেল। তারপরে বলছে কত গুণ হবে সেটা আমি জানি না, আমি y রাখলাম এখানে, কিন্তু এখানে বছরটা দেওয়া রয়েছে 18 বছর, তার মানে n2 এর জায়গায় বসবে 18। এখান থেকে আমি y এর মানটা বের করব, y এর মানটা বের করা মানে হলো সেই টাকাটা কত গুণ হবে 18 বছর, সেটাই হলো বের করা। তাহলে 3⁴1/6, একটু বুদ্ধি অ্যাপ্লাই হবে এখানে। y আমি এটাকে লিখতে পারি 1/3, আর উপরে লিখতে পারি 1/6, গুণ করো 318 মিলে যাচ্ছে, তার মানে উপরে 1/6 আমাদের আউট হয়ে গেল। আলটিমেটলি আমরা এখন পাবো 3 ইকুয়াল টু y⁴1/3। আমার দরকার কি y এর মান বের করা, তাহলে y এর মান বের করতে গেলে উভয় পাশে কিউব করে দাও, 3 এর কিউব 27
আর এটা যদি কিউব করি 3 দিয়ে গুণ হয়ে যাবে, আলটিমেটলি কাটা যাবে। তার মানে y এর ভ্যালু আমরা পেলাম 27। তার মানে y এর ভ্যালু 27 আসার অর্থ কি? y এর ভ্যালু 27 হলো, অর্থ হলো সেই টাকাটা 18 বছরে 27 গুণ হবে। এই হলো কন্ডিশন। তাহলে যদি বলতো কত গুণ হবে, অ্যান্সার হবে 27 গুণ। তাহলে অ্যামাউন্টটা কত হবে? তাহলে পূর্বে আমাদের প্রিন্সিপাল ছিল কত? 36 থাকে 27 দিয়ে গুণ করলেই আমাদের অ্যান্সার। এই হলো অঙ্ক। তাহলে 36 1 2 3 ইন্টু 27। তার মানে আমাকে 36 কে 27 দিয়ে গুণ করতে হবে। 27 কে 36, 6 7 42 2, 6 দোকানে 12 আর 4 16, 3 7 21, 3 দোকানে 6 আর 2 হলো 8 81, 2 7 9। তাহলে 9 7 2 1 2 3 এটাই হবে আমাদের টাকার পরিমাণ। টাকাটা কয় গুণ হলো? 27 গুণ, এবং টাকার পরিমাণটা হলো এত। অপশন এ। নেক্সট অঙ্ক, নিচের সরণিতে এ বি সি ডি 4 জন শিক্ষার্থীর 4টি বিষয় গণিত, হিন্দি, ইংরাজি এবং বিজ্ঞানের প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে। নম্বরগুলি 100-এর মধ্যে দেওয়া হয়েছে। সারণীটি পর্যবেক্ষণ করুন এবং প্রশ্ন উত্তর দিন। এবং কন্ডিশন কি বলেছে দেখি এবার। এ গণিতে এবং হিন্দিতে প্রাপ্ত নম্বরের যোগফল, সি বিজ্ঞান ও হিন্দিতে প্রাপ্ত নম্বরের যোগফলের অনুপাত। তাহলে এর গণিত আর হিন্দি তোমাকে লক্ষ্য করতে হবে। এরটা দেখো, এর গণিত, তাই তো, এর গণিত হলো 94, আর এর হিন্দি নিতে বলেছে, এর হিন্দি হলো 86। এই দুটো যোগ করতে বলছে, আচ্ছা যোগ করি। এর আলটিমেটলি টোটাল মার্ক কত হলো? 6 4 10, 8 9 17 একে 18, 180 গেল এরটা কেস। এবার সি দেখি কি বলেছে। সি বলেছে বিজ্ঞান নিতে আর হিন্দি নিতে। সি, এই যে সি বিজ্ঞান আর হিন্দি, বিজ্ঞান হলো 66 সির, আর সির হিন্দি, এই দুটো যোগ করতে বলেছে। 6 4 10, 7 4 11 একে 12। তাহলে এই শূন্য কাটাকাটি, কেন অনুপাত বই করতে বলছে, কাটাকাটি করে দিলাম। তাহলে 6 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 3 6 18, 6 দোকানে 12। একটু দেখি কোথাও একটু গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। এর গণিত ও হিন্দি, 6 4 10, 8 9 17 একে 18, ঠিক আছে। আর সির বিজ্ঞান এবং হিন্দি 6 4 10, একটু ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছে, ঠিক করে নাও। 6 4 10, 7 6 13 একে 14। এই 0 0 কাটবে। তাহলে আমি মুছে দিচ্ছি। 2 দিয়ে কাটলে 9 দোকানে 18, 7 দোকানে 14। তাহলে 9:7 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক, যদি আলফা ও বিটা সমীকরণের দুটো বীজ হয়, মানে এত সমীকরণের দুটি মূল্য মানে এখানে বীজ, সেখানে আলফা বি এর চেয়ে বড়, বিটার চেয়ে বড়, আলফা মাইনাস বিটার মান কত? এটা হলো এক চলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক। এখানে ইকুয়েশনটা আমাদের দেওয়া রয়েছে 6x² প্লাস এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই ইকুয়েশনকে হলো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। যেখানে a নট ইকুয়াল টু 0, তাহলে দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকবে। তাহলে একটা বীজকে আমি আলফা ধরলাম, আরেকটা বীজকে বিটা ধরলাম। তাহলে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজদ্বয়ের যোগফল হয় মাইনাস বি বাই এ এবং গুণফল হয় সি বাই এ। মাইনাস বি মানে এক্স এর সহগ, আর এ মানে এক্স স্কোয়ারের সহগ, সি মানে কনস্ট্যান্ট টার্ম, আর এ মানে এক্স স্কোয়ারের সহগ। ক্লিয়ার বোঝা গেল? এখন এই কন্ডিশনটাই আমাকে এখানে ইউজ করতে হবে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে কন্ডিশন দেওয়া আছে এটা সমীকরণটা, তাহলে এখানে দুটো বীজ আমি আলফা প্লাস বিটা ধরলাম, দেওয়াই আছে দুটো বীজ, তাহলে এটাই নিতে হবে আলফা প্লাস বিটা। তাহলে ফর্মুলা কি? মাইনাস বি বাই এ, বি মানে এক্স এর সহগ, তাহলে -1, আর এ মানে কত? এক্স স্কোয়ারের সহগ, বলবে এর সাথে কম্পেয়ার করো 6। আবার দরকার কি? আলফা ইন্টু বিটার মান, তাহলে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ, তাহলে -15, সি এর মান কনস্ট্যান্ট টার্মটা, এ মানে এক্স স্কোয়ারের সহগ 6। এটা যদি কাটাকাটি করি আমরা, তাহলে 5/2 হবে, 3 5 15, 3 দোকানে 6। এখান থেকে আমাকে বের করতে বলছে আলফা মাইনাস বিটার মান কত। মানে এই দুটো ইকুয়েশনের সাহায্য নিয়ে সলভ করে আমাকে আলফা মাইনাস বিটার মান বের করতে হবে। তাহলে আলফা মাইনাস বিটাটা ইকুয়েশনটাকে আমি উভয় পাশে স্কোয়ার করে দিই, তাহলে কি হবে? স্কোয়ার করলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, আর 1 - 1/6 স্কোয়ার করলে 1/36। তাই এটা একটা ফর্মুলা রয়েছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আমরা সেটা কি জানি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমার দরকার কি? আলফা মাইনাস বিটার মান বের করা, এই জন্যই আমি এই ফর্মুলাটা ইউজ করলাম।
আর আলফা ইন্টু বিটার মান তো আমরা জানি -5/2, তাহলে মাইনাসে প্লাস মাইনাসে -4 5/2, তাহলে আলটিমেটলি হলো আমাদের 10 আর এখানে হলো 1/36। আমি এই ইকুয়েশন ক্যালকুলেশনটা এই পাশে করছি। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে -10টা ওই পাশে গেলে যোগ হয়ে যাবে 1/36 + 10। তাহলে আমি লিখতে পারি আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু, ক্যালকুলেশন করে 360 361, আর নিচে আসবে আমাদের 36। তাহলে আলফা মাইনাস বিটার মান দাঁড়াবে, বর্গমূল করতে হবে, 361 বর্গমূল করলে 19 আর 36 বর্গমূল 6। এখানে আমি প্লাস সাইনটি নেব, অপশন বি। নেক্সট অঙ্ক, এর বর্তমান বয়সের দ্বিগুণ বি এর বর্তমান বয়সে 3 গুণের যোগফল 106, বি এর বর্তমান বয়সের 4 গুণ এর বয়সে 3 গুণ অপেক্ষা 11 বছর বেশি, 4 বছর পর এ ও বি এর বয়সের যোগফল কত? তাহলে এর বয়স আমি জানি না, এর বয়স আমি ধরলাম x বছর, বির বয়স হলো y বছর। এখন বলছে এর বর্তমান বয়সের দ্বিগুণ, তাহলে মানে দ্বিগুণ মানে 2x, আর বি এর বর্তমান বয়সের 3 গুণ, তার মানে 3y। এদের যোগ করলে বলেছে 106 অ্যান্সার হবে, 106 বছর হবে, লিখে দিলাম। এবার কি বলছে, বি এর বর্তমান বয়সের 4 গুণ এর বর্তমান বয়সের 3 গুণ, বি এর বর্তমান বয়সকে 4 দিয়ে গুণ করতে বলছে, তার মানে 4y। বি এর 4 গুণ আর এর বর্তমান বয়সের 3 গুণ, এর বর্তমান বয়স x, 3x, 3 গুণ অপেক্ষা বলছে, অপেক্ষা মানে কি বিয়োগ করব, বেশি, অপেক্ষা কত বেশি, 11 বেশি, এই হলো কন্ডিশন। এখন এই দুটো ইকুয়েশন সলভ করে আমি x আর y এর মান বের করতে হবে, তাহলেই তারপরে নেক্সট কন্ডিশনে আমি আসবো। তাহলে সমাধান করার জন্য প্রথমে যে কোনো একটাকে আউট করে নাও তোমার সুবিধা মতো। আমি এখানে x কে আউট করছি, তাহলে x কে যদি আউট করি এই 1 নং ইকুয়েশনে আমাকে গুণ করতে হবে 3 দিয়ে, আর 2 নং ইকুয়েশনকে গুণ করতে হবে আমাকে 2 দিয়ে, তাহলে 3 দিয়ে গুণ করে 3 দোকানে 6x, এখানে -3 দোকানে 6x, তারপরে যোগ করে দেবো, অ্যাড করে দেবো, তাহলে 6x + 6x - 6 আউট। পরে থাকবে কি 3 3 9y, তারপরে কি আমি যোগ করছি যেহেতু, তাহলে প্লাস উপরেরটা গুণ করলাম 3 3 কত 9y, তাহলে এই পাশেও আমরা গুণ করে দাও, 3 6 18, 3 10 30 31, 3 দিয়ে গুণ হয়ে গেল। তারপরে আমি কি বলছি, যোগ করব, যোগ করলে পরে এটা আউট হবে আর এইটার সাথে গুণ হবে খালি, 4 দোকানে 8y, তাহলে এই পাশেও গুণ করতে হবে আমাকে 2 দিয়ে, 11 দোকানে 22, যোগ করার ফলে প্লাস মানে আউট হয়ে এক্সট্রা আউট হয়ে গেল। তাহলে 8 আর 9 17y ইকুয়াল টু 8 2 10, 2 একে 3 একে 4 3, তাহলে y এর মান আমরা পেলাম 17 দোকানে 34, একটা শূন্য, তাহলে y এর মান 20। আচ্ছা, y এর মান 20 আমরা বের করে নিলাম। এখন আমার দরকার x এর মান বের করা, x এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসাও, আমি মনে করি 2 নং ইকুয়েশনে বসালাম। তাহলে y এর মান যদি 20 হয়, 4 দোকানে 80, তাহলে 80টা সমান সমান ওই পাশে যাবে, তাহলে -3x ইকুয়াল টু 80 যদি ওই পাশে যায় তাহলে -80 গেল, 4 × 80 ওই পাশে চলে গেল -80 আর +11, তাহলে -3x, 10 থেকে 1 বিয়োগ করলে 9, আর 8 থেকে 2 বিয়োগ করলে 6, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাহলে x এর মান আমরা পাবো 3 দোকানে 6 3 3 9, তাহলে x এর মান 23, এটাই আমাদের দরকার, x এর মান 23। তাহলে বলছে এখন তো আমি এর বয়স কত বির বয়স কত ছিল বের করে ফেললাম, এখন 4 বছর পরে তাদের বয়সের যোগফল কত, 4 বছর বড় করলে কি দুজনের বয়সের সঙ্গে 4 4 আমাকে অ্যাড করতে হবে, তাদের বর্তমান বয়সটাকে যোগ করে নিই, কত হয় 20 আর 23 যোগ করে নাও 43, আর 4 বছর পর দুজনেরই বয়স যেহেতু যোগ করেছি 4 4 8 আমাকে যোগ করতে হবে, তাহলে আলটিমেট টোটাল বয়স হবে 51, অপশন এ। নেক্সট অঙ্ক, এটা সিম্পলিফিকেশনের অঙ্ক, বদমাশ নিমঞ্জি করব। তাহলে প্রথমে ভাগ বলেছে, 529কে 23 দিয়ে ভাগ করলে 23 হয়, ইন্টু 61 মাইনাস 1403। ভালো করে লক্ষ্য করো তো, 3 কে 3 দিয়ে গুণ করলে ইংরেজিতে কি আসবে 3, এখানে ইংরেজিতে 3 রয়েছে, তার মানে বিয়োগ করলে বোঝা যাচ্ছে যে ইংরেজি একটা শূন্য আসবে, আর শূন্য দিয়ে একটাই মাত্র অপশন রয়েছে, অপশন সি। একটি গাড়ি এত ঘন্টায় 36 কিমি/ঘন্টা গতিবেগে এবং এত ঘন্টায় এত ঘন্টা বেগে গতিবেগে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, গাড়িটির দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব মাইলে নির্ণয় করতে, টোটাল ডিস্টেন্স আমাকে বের করতে। ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম, এই ফর্মুলা ইউজ করে আমরা এই অঙ্কটা করব। তাহলে প্রথম এত ঘন্টা, 4 দোকানে 8,
একে 9 / 4 ঘন্টা, তখন গতিবেগ ছিল 36 মাইল পার ঘন্টা। ডিস্টেন্স বের গেল ফার্স্ট কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশন থেকে ডিস্টেন্স বের করে নাও। 4 অক্ষে 4 আর 3 7, 7/4, তখন গতিবেগ ছিল 56 মাইল পার আওয়ার। এই হলো অঙ্ক। টোটাল কত যে যোগ করে দিলাম, 4 নং 36, 9 নং 81, 4 14 56, 7 14 98। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 8 একে 9, 8 9 17, 179 মাইল। একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া রয়েছে এত, তাহলে 28 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্যের সাথে সংশ্লিষ্ট উচ্চতার দৈর্ঘ্য কত? তার মানে একটা ত্রিভুজ রয়েছে, তার 3টা বাহু দেওয়া রয়েছে, এটা বিষম বাহু ত্রিভুজ, 3টা বাহু দেখো আলাদা আলাদা, 15, 28, 41। এখন বলছে 28 সেমির বাহুর উপর যে লম্বটা থাকবে সেই লম্বের তার দৈর্ঘ্য কত। এই হলো আমাদের অঙ্ক, 28 সেমির বাহুর উপরে কিন্তু। তাহলে এই অঙ্কটা করার জন্য আমি কি করব, দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা এখানে ইউজ করতে হবে। বিষম বাহু যদি ত্রিভুজের ক্ষেত্রে যার ত্রিভুজের 3টা বাহু অসমান, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, তারপরে √1। ক্লিয়ার? আবার একটা ফর্মুলা জানি আমরা ত্রিভুজের এরিয়া বের করার, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই দুটো ত্রিভুজের এই দুটো ফর্মুলার সাহায্যেই আমরা এখান থেকে হাইটটা নির্ণয় করব। তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম কন্ডিশন দিয়ে আগে ত্রিভুজটার এরিয়া আগে বের করে নেই। তাহলে এস মানে কি সেটা বুঝতে হবে তোমাকে। এস মানে হলো অর্ধ পরিসীমা, টোটাল পরিসীমাকে বের করবো, তাকে 2 দিয়ে ভাগ। তাহলে টোটাল পরিসীমা কত? 8 একে 9 5 14, যোগ করে দাও 14, হাতে হলো 1, 4 2 6 একে 7 8, এই যে 84 টোটাল পরিসীমা। তাকে 2 দিয়ে যদি ভাগ করি সেটার মান হবে এস, যাকে বলা হয় অর্ধ পরিসীমা, 42। এখন মানটা আমি এই ফর্মুলাতে বসাবো। তাহলে √, এস এর মান আমরা পেলাম 42, এস ইন্টু এস মাইনাস এ মানে যে কোনো একটা বাহু তুমি ধরে নাও, মনে আমি এটাকে এ ধরলাম, এটাকে বি, এটাকে সি। তাহলে 42 থেকে 41 বিয়োগ করতে হবে, তার মানে এস মাইনাস এ ইন্টু, তাহলে 1 হবে, ইন্টু তারপরটা এস মাইনাস বি, তাহলে 42 থেকে আমাকে 28 বিয়োগ করতে হবে, 12 থেকে 8 বিয়োগ করলে 4, 4 3 1 14। ক্লিয়ার? ইন্টু এস মাইনাস সি, তার মানে 42 থেকে আমাকে 15 বিয়োগ করতে হবে, 12 থেকে 5 বিয়োগ করলে 7, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2। এখন এটাকে বর্গমূল করতে হবে আমাকে। দেখো 42 কে আমি লিখতে পারি 14 ইন্টু 3, তাহলে 14 ইন্টু 14, আর 1 এর বর্গমূল করতে একই হয়, লেখার দরকার নেই। 3 আর 3 কে 27 দিয়ে গুণ করলে 81। তাহলে দুটো 14 থাকলে একটা 14 আসবে, যেহেতু গুণে রয়েছে আমি জানি রুট থাকলে দুটোর থাকলে একটা করে বের হয়, গুণে যদি থাকে দুটো সেম জিনিস। আর 81 বর্গমূল করলে 9। তাহলে এটা আমি কি পেলাম? এটা পেলাম আমি ত্রিভুজটার এরিয়া। আবার আমি তো বলতে পারি ত্রিভুজের এরিয়া এই ফর্মুলা দিয়েও তো বের করতে পারি। এই ফর্মুলা যদি বের করি ত্রিভুজের এরিয়া কত হবে, হাফ ইন্টু ভূমি কত ত্রিভুজটার। কেন আমি ভূমি এখন 28 নেব, কারণ কি 28 এর উপরে আমাকে যেহেতু দৈর্ঘ্যটা বের করতে হবে, তাহলে ভূমি 28 নিলাম। কিন্তু সেই ক্ষেত্রে হাইটটা তো জানা নেই আমাদের। এই যে এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে একটা ত্রিভুজের কি দুটো আলাদা আলাদা ক্ষেত্রফল হতে পারে? কোনোদিনই সম্ভব না। তার দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, কিন্তু ফর্মুলাটা আলাদা আলাদা ইউজ করলাম। আমি বলতে পারি এই দুটো এরিয়াই সমান, তার মানে এটার সাহায্য নিয়েই আমরা এখান থেকে এইচ এর মান বের করব। তাহলে এটা কাটাকাটি করে দাও, আর সুবিধা হয়ে যাবে। 14h, 14h সমান সমান 14 ইন্টু 9। তাহলে 14 14 কাটাকাটি গেল, তাহলে এইচ এর মান হাইট পেলাম আমরা 9। অপশন ডি। নেক্সট অঙ্ক, x² - 2x + 1 = 0 এর কয়টি মূল থাকবে, মানে এটা সমাধান করলে আমরা কতগুলো বিস পাবো বা কয়টা সমাধানের অ্যান্সার পাবো। সবসময় ইকুয়েশনটা দেখবে, কোন ইকুয়েশনে এটা হলো এক চল ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চল মানে কি x একটাই রয়েছে, তাহলে এই সমীকরণের x এর সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে, x এর সর্বোচ্চ পাওয়ার 2। এর থেকে বোঝা গেল এই সমীকরণ সমাধান করলে আমরা x এর দুটো ভ্যালু পাবো, তার মানে এটা দুটো মূল পাওয়া যাবে। অপশন সি। নেক্সট অঙ্ক, সিম্পলিফিকেশন করতে বলছে, এত সিম্পলিফিকেশন কত হবে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কমন নিয়ে করবো। দেখো উপরের পোর্শন থেকে আমরা 10 কমন নিলাম। এই 10 কমন নেই, ভালো করে বুঝবে, 10 কমন নিলে কিন্তু মাথার মধ্যে স্কোয়ার রয়েছে। 10 কমন নিলে 10 আমি লিখবো না, 10 এর স্কোয়ার হয়ে বেরোবে, তেমন 10 এর স্কোয়ার 100। আর 10 কমন নেওয়ার পরে আমাদের এখানে পড়ে থাকবে 0.011 তার হোল স্কোয়ার, প্লাস তাহলে প্রত্যেকটাতে একটা করে শূন্য চলে যাবে, 0.006 প্লাস 0.0031। এটা উপরের পোর্শনটা লিখলাম আমি, আর নিচে তো যা ছিল তাই, এখানে কোনো হাতাহাতি করিনি আমি, যা থাকবে তাই আমি আর লিখলাম না।
এবার ভালো করে লক্ষ্য করো, দেখো নিচেরটা যার যেরকম দেখতে হয়েছে উপরের পোর্শনটাও সেম দেখতে হয়েছে, তার মানে উপর নিচেটা কাটাকাটি যাবে, আলটিমেটলি পড়ে থাকবে আমাদের 100। তাহলে 100 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, একজন ব্যক্তি এত কিলোমিটার এত দূরত্ব যথাক্রমে এত কিলোমিটার পার আওয়ার এত অতিক্রম করে, যদি পুরো যাত্রাপথের গড় গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার হয় তবে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। এভারেজ স্পিড বের করার ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। এটা হলো এভারেজ স্পিড বের করার ফর্মুলা। ক্লিয়ার? টোটাল ডিস্টেন্স কত সবগুলোকে যোগ করে দিতে হবে আমাদের। 5 5 10, 10 শূন্য, হাতে হলো 1, 7 2 9, একে 10, 3 2 5 3 8, একে 9। এই যে টোটাল ডিস্টেন্স পেলাম আমরা 900। টোটাল ডিস্টেন্স পেলাম আমরা 900। টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টাইম এখানে বের করে, টাইম মানে আমরা কি জানি, টাইম মানে হলো ডিস্টেন্স বাই গতিবেগ। তাহলে 300 কিলোমিটার অতিক্রম করবে 15 কিলোমিটার পার আওয়ার বেগে, 225 কিলোমিটার অতিক্রম করবে x কিলোমিটার পার আওয়ার বেগে, আর 325 কিলোমিটার 75 কিলোমিটার অতিক্রম করবে 30 কিলোমিটার পার আওয়ার বেগে। তার মানে ডিস্টেন্স কে গতিবেগ দিয়ে ভাগ করলাম, টাইম পেয়ে যাবে। প্রথম ক্ষেত্রে টাইম কত, 300 ভাগ 15, তাহলে 15 দোকানে 30, একটা শূন্য, যে ফার্স্ট ক্ষেত্রে টাইম বের করে গেলাম। সেকেন্ড ক্ষেত্রে কত রয়েছে, 225 বাই x, এটা তো কাটাকাটি যায় না, x এর মানে আমাকে বের করতে বলেছে, প্লাস 3 নম্বর কন্ডিশনে 375 বাই 30, তাহলে 15 দিয়ে একবারে কাটাকাটি করে দাও, 15 দোকানে 30, 7 75, 5 15 75, তাহলে 15 দোকানে 30। এখন এভারেজ স্পিডের মান কত সেই ভ্যালুটা দেওয়া রয়েছে, এটা তাহলে এই সমাধান করে এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে এই শূন্য আমাদের কাটাকাটি চলে গেল, তাহলে উপরে রইল আমাদের 90, আর নিচেরটা আমাকে লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে পরে একটু, তাহলে 2x হবে নিচে, আর নিচেরটা থাকে কি হয়, ভাগ হলে উপরে চলে যায়, 2x টা আমি একবারে উপরে বসিয়ে দিলাম, মনে মনে ভাবো 2x আছে, তাহলে 2x চলে গেল, তাহলে 2x যদি x 20 নিচে 1, তাহলে 2x দিয়ে 20 কে যোগ গুণ করতে হবে, 20 দোকানে 40x, প্লাস তাহলে x গেল, তাহলে পড়ে থাকবে কি 2, 2 দিয়ে 225 কে গুণ, তাহলে 450, তাহলে 2 পড়ে গেল, চলে গেলে পড়ে থাকবে খালি x * 1, তাহলে x দিয়ে গুণ করো 25x ইকুয়াল টু, এখন 2 পড়ে রয়েছে, এই 2 2 আমরা কেটে দিই, তাহলে আলটিমেটলি আমরা পাবো কি 90x ইকুয়াল টু, চলে যায় 25 যোগ করলে 65x প্লাস 450। ক্যালকুলেশন এটাকে এই পাশে আনতে হবে, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 9 থেকে 7 বিয়োগ করলে 2 ইকুয়াল টু 450। 5 দিয়ে কাটাকাটি, 5 5 25, 5 9 45, তাহলে x এর মান বাড়াবে 598, অপশন সি। একজন ব্যবসায়ী 50 টাকা, 40 টাকা এবং 30 টাকা প্রতি কেজি দরে আপেল কেনেন এবং সেইগুলিকে এত অনুপাতে ওজন অনুযায়ী মিশ্রিত করেন, তবে 30% লাভে বিক্রি করেন। প্রতি কেজি আপেল সে কত টাকায় বিক্রি করেছিল? তার মানে এখানে ওজন দেওয়া রয়েছে, 1 কেজির দাম তাহলে 50 টাকা, 2 কেজির দাম কত ইউনিট হিসেবে নিতে হবে। তাহলে 1 কেজির দাম 50 টাকা যদি হয়, তাহলে 2 কেজির দাম কত এইভাবে অঙ্ক করতে, 2 কেজির দাম হবে 100 টাকা। একই রকম ভাবে 4 কেজির দাম হবে 160, এভাবে ভেবে নাও, 4 4 40, 160 কেজি তো না, মানে এগুলো কোয়ান্টিটি দেওয়া রয়েছে, আমি এইভাবে মানে এটাকে কোয়ান্টিটি হিসেবে ডিনোট করলাম, যদি ওজনের অনুপাত দেওয়া রয়েছে। আর যদি 9 ইউনিট থাকে তাহলে দাম কত হবে, 3 9 27 270। এই যে টোটাল প্রাইস হয়ে গেল। আমাকে যেহেতু প্রতি কেজি 1 কেজির দাম বের করছে, তাহলে টোটাল তো প্রাইস, টোটাল কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হবে। টোটাল কোয়ান্টিটি আমাদের কত, 4 2 6 আর 9 15, এই টোটাল কোয়ান্টিটি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে পার কেজির দাম বেরিয়ে গেল। এখন তো এটা সিপি, এখন বলছে এটাকে যদি 30% আরো লাভ করা হয়, তাহলে 30% যদি লাভ করে, তাহলে 130/100, সিপি থেকে এসপি তে পরিণত হয়ে গেল। কেন আমি 15 দিয়ে ভাগ করছি, যেহেতু পার কেজির দাম বের করতে বলেছে। এই শূন্য শূন্য কাটা, দেখো প্রত্যেকটার পেছনে একটা করে শূন্য রয়েছে, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য মনে মনে আউট করে দিলাম আমি। তাহলে নিচে থাকলো 15, আর উপরে যোগ করতে হবে 7 6 13, 13 3, হাতে হলো 1, 2 একে 3, একে 4 একে 5, 53 ইন্টু 13, তোমাকে গুণ করতে হবে এটা। 13 কে যদি 3 দিয়ে গুণ করি, 3 তেল 39, 39 এর 9, হাতে হলো 3, 5 তেরং 65, আর 3 হলো 68, 3 তেরং 39 এর 3, 5 তেরং 65, আর 3 68, নিচে হলো 15। এবার ভাগ করে দাও, 4 15 60, 8 যাবে 89, তাহলে 6 5 15 75, 6 বেশি হয়ে যায়, তাহলে 45 পয়েন্ট সামথিং, 45 পয়েন্ট সামথিং মাত্র অপশন বি। নেক্সট অঙ্ক, একটি ট্যাঙ্কারের সাথে 4টি পাইপ সংযুক্ত রয়েছে, দুটি পাইপ ট্যাঙ্কটিকে পূর্ণ করার জন্য, অন্য দুটি পাইপ
জল ওই পেঁচা চৌবাচ্চা স্থানান্তর করার জন্য, খালি করার জন্য প্রথম দুটি পাইপ যদি একা খোলা থাকে তবে যথাক্রমে 40 সেকেন্ড এবং 80 সেকেন্ডে, এবং অন্যদিকে সেই দুটি পাইপ যদি একা খোলা থাকে তখন এত সময় নেয়, তবে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে এই হলো অঙ্ক। মানে দুটো ভর্তি করে দুটো খালি করে, এই হলো অঙ্ক। টোটাল টাইম কত লাগবে? এটা ভর্তি করে 40 সেকেন্ডে, তারপরটা হলো 80 সেকেন্ডে, আর 3 নম্বরটা খালি করে, তাহলে এটাও 80 সেকেন্ড, এটা ভর্তি করে প্লাস, আর তারপরটা খালি করে 160। ক্লিয়ার? তাহলে আমাদের কি বের করতে হবে? টোটাল ইউনিট কাজ। টোটাল ইউনিট কাজ মানে এদের লসাগু করে দিতে হবে 160 ইউনিট। এটা হলো টোটাল ইউনিট কাজ। প্রত্যেকটার এফিসিয়েন্সি বের করে নেই আমরা, 4টা আছে, এই যে দুটো দিয়ে দিলাম। তাহলে 160 ভাগ 40, 0 0 কাটাকাটি যাবে 4, তারপরটা হবে 2, তারপরটা 2, তারপরটা 1, 160 ভাগ 160। যেহেতু টোটাল ইউনিট কাজকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে আমাদের এফিসিয়েন্সি বেরোয়, এটাই আমি করলাম। গেল? তার মানে এই দুটো হলো মাইনাস হবে, এই দুটো মাইনাস, আর এরা ভর্তি করে, এরা প্লাস। তাহলে আলটিমেটলি টোটাল এফিসিয়েন্সি এখন কত দাঁড়াবে? এইভাবে যদি কাজ করে ভর্তি আর খালি মিলে 4 2 6 আর 2 1 3, এটা বিয়োগ করতে হবে। 4 2 6, 6 থেকে 3 গেলে 3, তাহলে টোটাল এফিসিয়েন্সি হবে এখন 3। ক্লিয়ার? আমাদের দরকার কি? টাইম বের করা। তাহলে টাইম ইকুয়াল টু, তাহলে আমরা কি জানি? টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল ইউনিট কাজ হলো 160 আর টোটাল এফিসিয়েন্সি আমরা পেলাম 3। এবার ভাগ করে দাও, 3 তিরিক্ষে 3 5 15 হবে, 3 5 15, 5 হাতে হলো 1, 3 তিরিক্ষে 9, 53 পয়েন্ট সামথিং। অপশন সি। নেক্সট অঙ্ক, দুটি ধনাত্মক সংখ্যার যোগফল 45 এবং পার্থক্য 19 হলে সংখ্যা দুটি কি কি? এই টাইপের তুমি অপশন টেস্টও করতে পারো বা এমনি নিয়মও করতে পারো। a প্লাস বির মান দেওয়া রয়েছে 45 এবং এদের ডিফারেন্সটা দেওয়া রয়েছে 19। যখন এরকম যোগ আর বিয়োগ আগে থাকবে ডাইরেক্ট এর মান কিভাবে বের করব? এর সামনে কি চিহ্ন? প্লাস, এর সামনে প্লাস, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। 9 5 14, 4 1 5 1 6, 64, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, এটা হবে 32 এর মান। আর বির মান কিভাবে বের করবো? বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে পারো বা এমনি মান বসানো প্রয়োগ করতে পারবে। 15 থেকে 9 গেলে 6, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 13। তাহলে আমরা এর মান পেলাম 32 আর বির মান 30, অপশন বি। যদি দুটি সংখ্যা, যা অবশ্যই ভিন্ন হতে হবে, যাদের গুণফল 25 এবং গসাগু 5 হলে তাদের লসাগু কত? তাহলে দুটি সংখ্যার গুণফল এত। আমরা কি জানি? লসাগু গুণন গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল দেওয়া রয়েছে 25, তাহলে 25 এর ভ্যালুই আবার লসাগু ইন্টু গসাগু। আশা করি বোঝা গেল। এবং গসাগুর মান দেওয়া রয়েছে 5, এর মান 5। তাহলে আমাকে বের করতে হবে এর মধ্যে লসাগু কত। তাহলে এখানে মান বসিয়ে দিতে হবে এই ইকুয়েশনে। তাহলে লসাগু ইন্টু গসাগু, আর গসাগুর জায়গায় 5 বসিয়ে দাও, তাহলে 5 বসাও, ইকুয়াল টু 25, 5 5 25, তাহলে এল এর মান আমরা পাবো 5, অপশন এ। নেক্সট অঙ্ক, কৃষ্ণার 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা এত অনুপাতে রয়েছে। 25 পয়সার মুদ্রার সংখ্যা যদি 100টি হয় তবে কৃষ্ণার কাছে মোট কত টাকা রয়েছে? অ্যামাউন্ট কিন্তু বের করতে বলেছে, এটা কিন্তু মাথায় রাখা দরকার। কয়েনও বের করতে বলে, কিন্তু আমাকে এই টাইপের অঙ্ক দিলে মুদ্রা কয়েন রিলেটেড, তখন দেখতে হবে কিসের মান দেওয়া হয়েছে, নাম্বার দেওয়া রয়েছে না ভ্যালুতে দেওয়া রয়েছে। দেখো এত অনুপাতে রয়েছে, নাম্বার দেওয়া রয়েছে, নাম্বার এর অনুপাত। তাহলে 1 টাকা 50 পয়সা মানে জানি আমরা হাফ টাকা, আর 25 পয়সা মানে জানি 1/4 টাকা। তার মানে এদের অনুপাতটা দেওয়া রয়েছে নাম্বারের 1/4, 1/2, 1/2। একে যদি সিম্পল ফিগারে নিয়ে আসি তাহলে ওই পাশে 4 দিয়ে গুণ করে দাও, যদি লসাগু 4 হয় 2 2 4 এর 1 2 2। ক্লিয়ার? এটা নাম্বার, কিন্তু আমাকে কি দেওয়া রয়েছে? মুদ্রার সংখ্যা। কিন্তু কোন মুদ্রার? 25 পয়সার। তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা দেওয়া রয়েছে 100। আমাদের 25 পয়সার মান কত বেড়েছে? 2, এই যে 1/4 মানে এটা 25 পয়সার ক্ষেত্রে, আর তারপরে একটা 50 পয়সা, এটা হলো 1 টাকা। তাহলে 2 এর ভ্যালু তাহলে আমি বলতে পারি 100। তাহলে 1 এর ভ্যালু আমরা পাবো 50। এটা গেল নাম্বার থেকে বের করলাম। এখন বলছে কি টাকাতে মিস্টার কাছে কত টাকা ছিল, তার মানে টাকার পরিমাণটা আমাকে এখান থেকে বের করে নিতে হবে। টাকার পরিমাণটা এখান থেকে নাম্বার থেকে আমাকে আবার পাইসে আসতে হবে। তার মানে এবার তাহলে 1 টাকা তোমার কাছে কয়েন সংখ্যা একটাই থাকে, তাহলে টাকার পরিমাণ কি একই হবে, একইভাবে হিসাব করো। আর একটা কয়েনের সংখ্যা দুটো আর 50 পয়সা করে, টাকার পরিমাণ কত হবে? তাহলে 1 + 2 × 1/2, 1 + এই 2 টাকা, দুইটার কয়েন তোমার কাছে 50 পয়সার, টাকাতে কত হবে? দুইটা কয়েন থাকলে 1 টাকা হবে, 2 × 1/2।
ক্লিয়ার? তাহলে তোমার কাছে কয়েন আছে কত, দুটো, 50 পয়সা, তাহলে টাকাতে কত হবে, 2 গুণন 1/4, তার মানে হবে 1/2। এটা হলো টোটাল আমাদের প্রাইস। 2 দোকানে 2, 2 5/2, তাহলে 1 এর ভ্যালু আমরা পেলাম 50, তাহলে 5/2 এর ভ্যালু কত, 50 ইন্টু 5/2, তাহলে 25 দোকানে 50 আর 5 পজিশন 125। এই টাইপের অঙ্ক তোমাকে বিভিন্ন ভাবে জিজ্ঞেস করতে পারে, কয়েনের সংখ্যা জিজ্ঞেস করতে পারে, টাকার অ্যামাউন্ট কত সেটা তোমাকে প্রশ্ন করে ঠিকভাবে অ্যান্সার করতে হবে। নেক্সট অঙ্ক, একজন দোকানদার নিম্নলিখিত 3টি যোজনা রয়েছে, প্রথমটাতে এত % ছাড়, পরেরটাতে এত বিনামূল্য, এতটা কিনলো এত বিনামূল্যে, এতটি কিনলো 6টি বিনামূল্য, তাহলে কোনটিতে ছাড়ের পরিমাণ বেশি, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে ছাড় বের করে নিতে হবে, তারপরে দেখতে হবে কোনটাতে সবচেয়ে বেশি ছাড় দিয়েছে। তাহলে প্রথমটা ক্রমিক ছাড় মানে সাকসেসিভ ডিসকাউন্ট বের করার ফর্মুলা হলো a + b - ab/100। তাহলে এর মান আমাদের 30 আর b এর মান আমাদের 35, আর মাইনাস বসবে 30 ইন্টু 35/100, কাটাকাটি করে দাও, 5 5ই 3 3 6 65, তাহলে 3 5 15 5, 3 3 9 কে 10, একটা শূন্য, তাহলে 65 মাইনাস 10.5, তাহলে 65 10 গেলে 65 মানে 54.5 হবে। গেল প্রথমটা ডিসকাউন্ট আমরা বের করে নিলাম 54.5, এটা 54.5, প্রত্যেকটাই তোমাকে বের করতে হবে। পরেরটা 6টা কিনলো বা 4টা বিনামূল্যে ফ্রি দিল, 4টা বিনামূল্যে ফ্রি দাও না সেটাই ডিসকাউন্ট, তবে 4 হবে উপরে, আর টোটাল তাহলে আলটিমেটলি কোয়ান্টিটি কত হলো, 6টা কিনলো 4টা বিনামূল্যে দিল, 6 4 10, 10 নিচে ইন্টু 100, এটা হলো সেকেন্ডটার ক্ষেত্রে ছাড়, তাহলে 40%, তাহলে পরেরটা ছাড় আমরা পেলাম 40%, এখানে শূন্য দিয়ে দেবো 54.50, 5টা কিনলো 6টা বিনামূল্যে, এবার একই টাইপের 6টা বিনামূল্যে, তাই 6 উপরে যাবে আর টোটালটা নিচে 6 5 11 ইন্টু 100, তাহলে কাটাকুটি যাচ্ছে না, ভাগ করতে হবে, 6 কে 11, 5 11 55, 5 50, 4 11 44, 5, তাহলে 54.54 সামথিং হবে। এখন বলো কোনটা বেশি, দেখা যাচ্ছে যে 3 নম্বরটাই সবচেয়ে বেশি 54.54, আর পরে দেখো 54.5 সামান্য কম, তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, যার বাহুর দৈর্ঘ্য 3 একক এবং 5 একক এবং সর্বনিম্ন দূরত্ব হলো 6 একক, দুটি সমান্তরাল বাহুর মধ্যে। ট্রাপিজিয়াম মানে এ, মানে ফিগারটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, এটা হলো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ছবি, যার দুটি বাহু সমান্তরাল থাকবে, এই হলো দুটি পাশে, এলে দুটি বাহু সমান্তরাল থাকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। তার ছোট বাহুর মান হলো 3 সমান্তরাল বাহুর মধ্যে, আর বড়টা হলো 5, আর তাদের মধ্যে দূরত্ব লম্ব দূরত্ব এটা হলো কত, সর্বনিম্ন দূরত্ব নেই, সেটা লম্ব দূরত্ব হয় সবসময় মনে রাখবে 6 একক। তাহলে বলছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হাইট, তাহলে হাফ আর সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে 5 আর 3 যোগ করতে হবে, 5 আর 3 যোগ করলে 8 ইন্টু 5 8 ইন্টু হাইট হলো আমাদের কত দেওয়া রয়েছে, হাইট 6, 4 6 24, এত বর্গ একক অপশন। নেক্সট এটা সিম্পলিফিকেশন অঙ্ক, এইটাকে আনুমানিক বলেছে, তাহলে এখানে আমাদের আনুমানিক মান নির্ণয় করে, আনুমানিক না আনুমানিক হবে মানে অ্যাপ্রক্স ফিগারে, তাহলে দেখো 14.9 এই টাইপের যদি অঙ্ক দেয় তোমাকে আনুমানিক মান বের করতে বলে, তুমি তখন কি করবে, এটাকে নিয়ারেস্ট নিয়ে আসবে 14.96, তাহলে কার নিয়ারেস্ট, 9 গিয়ে চলে গিয়ে 5 এর চেয়ে বড় এসে গেছে, তখন তোমাকে বুঝতে হবে 15 নিয়ারেস্ট, তার মানে 15 নেবে। একই রকম ভাবে পরেরটা তার মানে 11 নিতে হবে 10.96, দেখো 13.16 5 এর চেয়ে কম রয়েছে বোঝা যাচ্ছে একটু, তাহলে 13 নেবে, এইভাবে ক্যালকুলেশন করবে। পরেরটা তাহলে আমাকে নিতে হবে এইভাবে, তাহলে 13 হয়ে গেল, পরেরটা 13 হবে, আর দেখো 2.04 5 এর চেয়ে অনেক কম, দশমিকের পরেরটা দেখবে ইন্টু পরেরটা কত 24.93 থেকে 25 নিতে হবে, আর পরেরটাকে 5 নিতে হবে, এইভাবে করতে হবে তোমাদের এই টাইপের অঙ্ক। তাহলে দেখো 15 11 13 -12 13, আচ্ছা এটা 13.16, প্রথমে ছিল 15 গেল এটা, তারপরটা 10 হলাম 11, তারপরটা +13,
তারপরে মাইনাস এটা 13 ইন্টু 2 প্লাস 25। আচ্ছা, তাহলে এই তিনটা যোগ আমরা করে নিই। 3 একে 4, 5 4 কত 9, 1 2 3 39, 13 দোকানে 26, আর 25 কে 5 দিয়ে ভাগ করলে হবে 5। 39 থেকে 26 বিয়োগ করলে আমরা পাবো 13, আর এখানে হবে 5। আর 13 আর 5 যোগ করলে আমরা পাবো 18, তাহলে 18 হবে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক, এটা ট্রিগোনোমেট্রির দেওয়া রয়েছে একটা ইকুয়েশন, এখান থেকে আমাকে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়লো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সরি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে a স্কোয়ার প্লাস 2ab ইন্টু a প্লাস বি, এই ফর্মুলা ইউজ করবো। কোসেক বি প্লাস কোসেক স্কোয়ার বিটা, ক্লিয়ার। পরেরটা দেখো, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়লো, আমি নিচে লিখছি সেটা, a স্কোয়ার মাইনাস 2ab sec বিটা cos বিটা প্লাস cos স্কোয়ার বিটা, কিন্তু এটা কোসেক না, এটা cos স্কোয়ার বিটা ইকুয়াল টু, এখানে যেটা রয়েছে সেটাই আমি লিখে দিলাম, tan স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার বিটা। এবার তোমরা ভালো করে লক্ষ্য করো, সাইন থিটা ইন্টু কস থিটা মানে সাইন বিটা ইন্টু কোসেক বিটা, তাহলে সাইন কি কোসেকের উল্টা, তার মানে আমরা জানি সাইন থিটা বা সাইন বিটা কোনো ব্যাপার নয় সেটা, ইন্টু কোসেক বিটা। একে যদি আমরা গুণ করি তাহলে অ্যান্সার হবে 1, কারণ কি সাইনের উল্টা হলো কোসেক, গেল, তার মানে এটা 1 হয়ে যাবে। তার মানে দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো, তার মানে এখানে সেকের উল্টা হলো আবার কি কস, তাহলে সেক থিটা ইন্টু যদি আমরা কস থিটা করি গুণ করলে, সেকের উল্টা হলো কস, গুণ করলে 1 আসে, তার মানে এখান থেকে আমরা 1 পাবো। তার মানে এখানে +2 আর -2 বললো, তাহলে +2 -2 আলটিমেটলি কাটা গেল, আলটিমেটলি এই দুটো কাটাকাটি চলে গেল, ক্লিয়ার, অনেক সহজ হয়ে গেল এখন। আবার দেখো সাইন স্কোয়ার থিটা, এখানে কি কস স্কোয়ার থিটা, আবার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মানে আমরা জানি 1, ক্লিয়ার। আবার ভালো করে লক্ষ্য করো, তার মানে দুটো কাজ শেষ। এবার কোসেক স্কোয়ার থিটার দিকে নজর রাখো, কোসেক স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার বিটা, কস স্কোয়ার বিটা, তাহলে এটা যদি সমান সমান এই পাশে আসে তাহলে মাইনাস হবে, তাহলে কোসেক স্কোয়ার থিটা বা কোসেক স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার বিটা মানে কত 1, তার মানে এখানে আসলে আমাদের +1 গেল, এটা আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। এখন tan রয়েছে, এখন এখানে sec পড়ে রয়েছে, তাহলে sec স্কয়ার থিটা প্লাসটা এই পাশে আসলে মাইনাস, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে 1 ইকুয়াল টু a, তাহলে এর মান আমরা পাবো 3, অপশন। নেক্সট পাই চার্টের অঙ্ক। পাই চার্টটি আগ্রা জেলার বিভিন্ন কলেজে আইন বিষয়ে ভর্তি শিক্ষার্থীর শতকরা হার দেখাচ্ছে। যদি জেলায় মোট আইন বিষয়ে পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা এত হয়, তাহলে এ, ডি এবং জি তে একসাথে কতজন শিক্ষার্থী পড়েছে সেটা আমাকে বের করতে বলছে। এ, ডি আর জি, টোটাল ক্যান্ডিডেট রয়েছে 2 3 7 8 6। এতে কত একটু ভালো করে লক্ষ্য করো, থাকে এ মানে কলেজ এর কথা বলেছে 10% গেল, আর ডি কত 16% গেল, আর জি লাগবে না, জি হলো আমাদের 14%, তার মানে যোগ করলে কত হয় 6 4 10 1 2 3 40%, তার মানে এত এর 40% আমাকে বের করতে হবে, এই হলো অঙ্ক। আর 40% মানে আমরা জানি 40/100, তাই এটা লেখার দরকার, নিচে করে আমরা 100 লিখে দেই, 100, এই শূন্য এই শূন্য কাটো, 4 দিয়ে গুণ করবো, 10 দিয়ে শূন্য একটা পাশে বসিয়ে দিলে অঙ্ক হয়ে যায়। 4 6 24, 24 এ 4 4 8 32 আর 2 34, 4 7 28 আর 3 31, 31 এ 1 হাতে হলো 3, 3 4 12 আর 3 15, 4 দোকানে 8 আর 2 10, ক্লিয়ার। 105 একটু চেক করে নিই, 4 6 24 এ 4 4 8 32 2 34, 28 3 31, 3 4 12 3 15, হাতের 1 ছিল, 4 2 8 9, তাই 9, আর নিচে আসবে আমাদের 10। তাহলে এবার ক্যালকুলেশন করো, 9514.4, 9514.4 কোনটা হবে দেখে বুঝে যাচ্ছ, অপশন বি। নেক্সট অঙ্ক, দুটি টেবিল তিনটি চেয়ারের মূল্য 540 টাকা, দুটি টেবিল একটি চেয়ারের মূল্য 470 টাকা, 5টি চেয়ারের মূল্য কত? দুটো টেবিল প্লাস 3টা চেয়ারের টোটাল মূল্য 540, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে বলেছে দুটো টেবিল আর একটা চেয়ারে টোটাল মূল্য 470, এখান থেকে আমাকে বের করতে বলেছে
5টি চেয়ারের টোটাল মূল্য কত, তাহলে সমাধান করতে হবে। সমাধান করে সি এর মানটা বের করব, তাহলেই আমাদের হবে। 1 সি এর মান যদি বের করে মান বসিয়ে দেবো, 5 সি এর মান বেরিয়ে যাবে। লক্ষ্য করো খুব ভালো দিয়েছে, মানে দুটি সমান করা রয়েছে, তার মানে এটাকে যদি আমরা 1 নং ধরি, প্রথমটা পরে 2, 1 থেকে 2 বিয়োগ করে দিলে টুটি ক্যান্সেল, তার মানে 3টার থেকে 1টা গেলে 2টা সি। 0 0 14 থেকে 7 গেলে 7, হাতে হলো 1, 5 5 মিলে 0। তাহলে সি এর মান আমরা পেলাম, 2 দিয়ে ভাগ করে দাও 1 সি এর মান, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 35। আমাদের দরকার 5 সি এর মান বের করা, 5 দিয়ে গুণ করে দিতে হবে। 5 5 25 এর 5, 3 5 15, 2 17, তাহলে 175 টাকা, অপশন টি। নেক্সট অঙ্ক সমানুপাতের অঙ্ক। এটাকে এ ভাবো, পরেরটাকে বি ভাবো, পরেরটাকে সি ডি। কয় নম্বর পদ বের করতে বলছে, এক্স এর মান। তাহলে এক্স কয় নম্বর রয়েছে, 1 2 3 4, 4 নম্বর পদের মান আমাকে বের করতে। তাহলে 4 নম্বর পদ বের করার আমাদের ফর্মুলা, সেটা তোমাকে জানতে হবে। 4 নম্বর পদ বের করার ফর্মুলা হলো দ্বিতীয় গুণন তৃতীয় ডিভাইডেড বাই প্রথম। এটা 4 নম্বর পদ বের করার ফর্মুলা, ডাইরেক্ট একবারে। তাহলে 2 নম্বরের মান এখানে দেওয়া রয়েছে 16.8 ইন্টু 3 নম্বরের মান দেওয়া রয়েছে 18 এবং প্রথমের মান দেওয়া রয়েছে 9.6। তাহলে এই দশমিক দশমিক উঠে গেল। 12 কে 12, 12 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 8 12 96, 12 কে 12 4 48, 4 12 48। 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে পরে 9 দোকানে 18, 2 দিয়ে 4 দোকানে 8, 2 দিয়ে কাটলে 7, এটা হবে 2। 7 নং 63, তাকে 2 দিয়ে ভাগ, তার মানে 31.5 হবে আমাদের সঠিক অপশন সি। আজকে ক্লাসে এই 25খানা অঙ্ক ছিল, 25খানা অঙ্ক তোমাদের করিয়ে দেওয়া হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই আমাদের ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।